হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অবশেষে রোদ্দুর পর্ব 13, 14 এবং শেষ। লেখিকা আতিয়া মিম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ এই গল্পের সাথে লেখার কোনো মিল পাবেন না। প্রতিদান কবিতাটির রচয়িতা কে? গোলাম মোস্তফা, ফররুখ আহমেদ, আহসান হাবিব। অ্যান্সার জসিমউদ্দিন। রসাল শব্দের অর্থ কী? 1. রসযুক্ত। 2. আম। 3. আম গাছ। 4. মিষ্টান্ন। রাইট অ্যান্সার আম গাছ। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? রাইট অ্যান্সার মুন্সিগঞ্জ। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোককৃষ্টি থেকে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোককৃষ্টি। এক মুহূর্তে হতমান নৃপতির মুখ রোষে ও ক্ষোভে অন্ধকার হইয়া গেল। চরণটি কোন ভাষারীতিতে লেখা হইয়াছে? ছয়ের হচ্ছে সাধু ভাষা। নেহা শব্দের অর্থ কি? নেহা শব্দের অর্থ স্নেহ। স্নেহ স্নেহ। রাবণের সীতা বাগধারাটির অর্থ। রাবণের সীতা বাগধারাটির অর্থ চির অশান্তি। রাবণের সীতা বাগধারাটির অর্থ চির অশান্তি। দামিনী শব্দের অর্থ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। যুতুচ্ছ কি? বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? সিন্ধু সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? সিন্ধু। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? 77 গ। দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? দ্যাগ হ্যামারশোল্ড। বিমস্টেক কি ধরনের সংগঠন? অর্থনৈতিক। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? হামিদুল্লাহ। 75। হামিদুল্লাহ। 75 গ। হামিদুল্লাহ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। 74 মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। 72 ক। রাঙ্গামাটি। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁ। বিবাহ হলো
বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিকীকরণ মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? সামাজিকীকরণে মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? সামাজিকীকরণ পরিবার। নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে? নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে? 68 ক গর্ডন চাইল্ড। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোত। লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? নদিয়া। কোনটি শীতকালীন সবজি? ফুলকপি। কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের? ফার্ন। কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে? প্রোটোপ্লাজমের জন্য। নিচের কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। প্রতিদান কবিতাটির রচয়িতা জসীমউদ্দীন। রসাল শব্দের অর্থ আম গাছ। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জ। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোককৃষ্টি। এক মুহূর্তে হতমান নৃপতির মুখ রোষে ও ক্ষোভে অন্ধকার হইয়া গেল। চরণটি কোন ভাষা রীতিতে লেখা হয়েছে? সাধু ভাষা। নেহা শব্দের অর্থ চিহ্ন। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সমাপ্তি। কবি ও বৈজ্ঞানিকের মধ্যে মিল কোন দিক থেকে? সাধক। বিশ্বের নবীনতম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? সিন্ধু সভ্যতা। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? দ্যাগ হ্যামার শোল্ড। বিআইএমএসটিইসি বিমস্টেক কী ধরনের সংগঠন? অর্থনৈতিক। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? এ.এন. হামিদুল্লাহ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদী। আয়তনে সবচেয়ে বড় জেলা? রাঙ্গামাটি। মুক্তিযোদ্ধা জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁ। বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিকীকরণ মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? পরিবার। নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন অগাস্ট কোত। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোত। নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলেছেন কে? 68 ক গর্ডন চাইল্ড। নিচের কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে? প্রোটোপ্লাজমের জন্য। কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের? ফার্ন। প্রতিদান কবিতাটির রচয়িতা হচ্ছে জসীমউদ্দীন। রসাল শব্দটির অর্থ আম গাছ। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জ। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোককৃষ্টি। এক মুহূর্তে হতমান নৃপতির মুখে রোষে ও ক্ষোভে অন্ধকার হইয়া গেল। চরণটি কোন ভাষায় রীতিতে লেখা হয়েছে? সাধু ভাষা। নেহা শব্দের অর্থ চিহ্ন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুটির রচয়িতা কে? কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাস।
ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। নোয়াল কিশোর কথাটির অর্থ কী? নোয়াল কিশোর কথাটির অর্থ কী? নোয়াল কিশোর কথাটির অর্থ নতুন কিশোর। মনোরঞ্জিকা পত্রিকা কে সম্পাদনা করতেন? মনোরঞ্জিকা পত্রিকা কে সম্পাদনা করতেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। বন্দনা কবিতাটির রচয়িতা কে? বন্দনা কবিতাটির রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগীর। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে নিয়ে রচিত? আত্মপরিচয়। ফর্দ শব্দের অর্থ হচ্ছে ফরিয়া, তালিকা, সাত তালিকা। ফর্দ শব্দের অর্থ তালিকা। জাগো গো ভগিনী প্রবন্ধটি রচিতা কে? বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া। আটের খ বেগম রোকেয়া। নিহার শব্দটির অর্থ হচ্ছে, নিহার শব্দের অর্থ হচ্ছে তুষার। প্রলেটেরিয়ার সাহিত্য কি? অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। বিপণী শব্দের সমার্থক শব্দ, বিপণী শব্দের সমার্থক শব্দ আপন। আপন। ক্ষীয়মান এর বিপরীতক শব্দ কোনটি? ক্ষীয়মান, ক্ষীয়মান বর্ধমান। বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। ইচ্ছা এর বিশেষণ কোনটি? ইচ্ছা এর বিশেষণ কোনটি? ইচ্ছুক। 13 ঘ ইচ্ছুক। সাধু ও চলিত ভাষার পার্থক্য। ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা। জমা খরচ সমস্ত পদটির ব্যাসবাক্য হলো জমা ও খরচ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার যোগ্য। 16 ক্ষমারও, 16 ক্ষমার। তিমির এর বিপরীতক শব্দ, তিমির এর বিপরীতক শব্দ আলো। তিমির এর বিপরীত শব্দ আলো। নির্ভুল বানান কোনটি? মুহুর্মুহু। 18 ক মুহুর্মুহু। গারল শব্দের অর্থ গাড়িয়াল। গারল শব্দের অর্থ গারোয়ান অথবা গাড়িয়াল। 19 হচ্ছে গারল শব্দের অর্থ গারল। 19 বোকা। কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল? কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল? সেন্ট হেলেনা। ওপিইসি ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর সদর দপ্তর ভিয়েনায়। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট IRRI কোন দেশে অবস্থিত? 78 ক ফিলিপাইন। কে লৌহ মানবী বলে পরিচিত? লৌহ মানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার। কে লৌহ মানবী নামে পরিচিত? মার্গারেট থ্যাচার। মিয়ানমারের রাজধানীর নাম নাইপিডো। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়? 1992 সালে। বাংলাদেশের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? রাজারবাগ, ঢাকা। 74 খ সারদা, রাজশাহী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 73। ক 7 মার্চ 1973। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তিত হয়? 72। ঘ দ্বাদশ। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? 71। খ চন্দ্রকোনা। বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত? তিতুমির। 68। নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত? নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত? 67। ক রাজা দয়ারাম রায়। আলীবর্দী খানের পূর্ব নাম কি? আলীবর্দী খানের পূর্ব নাম কি? মির্জা মোহাম্মদ আলী। নিচের কোন সারির শাকসবজির লৌহ আছে? অক্সি হাইড্রোজেন শিখা কোন কাজে ব্যবহৃত হয়? কোনটি ধাতু? কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছে? সেন্ট হেলেনা। ওপিইসি ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? ফিলিপাইন। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়? 1992। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তিত হয়? 72-এর দ্বাদশ। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? চন্দ্রকোনা। বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন? 70-এর ঘ এ কে ফজলুল হক। প্রীতিলতা ওয়াহেদার ছিলেন নারী বিপ্লবী। বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত? তিতুমির। নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত? রাজা দয়ারাম রায়। প্রতিদান কবিতাটির রচয়িতা জসিমউদ্দিন রসাল শব্দের অর্থ আম গাছ। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ। হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোককৃষ্টি। এক মুহূর্তে হতমান নিপ্রতি মুখ রোষে ও ক্ষোভে অন্ধকার হইয়া গেল। চরণটি কোন ভাষায় দিতে লেখা হয়েছে? সাধু ভাষা। নেহার শব্দের অর্থ কী? চিহ্ন। রাবণের চিতা বাগদাটির অর্থ কী? চির অশান্তি। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। কবি ও বৈজ্ঞানিকের মধ্যে মিল কোন দিক থেকে? সাধক। রিলে পার্ক রম্য গল্পটি আবুল মনসুর আহমেদের কোন গ্রন্থ থেকে সংকলিত? 9-এর খ ফুড কনফারেন্স। বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। হরপ্পা ও মহেঞ্জোদারো কোন? ঢাকায় এসে বাসায় যাব ঠিক করলাম, এদিকে টেনশনে আমার অবস্থা খারাপ। রিয়ান কোথায় আছে এই ভেবে সারা রাস্তা আমার বুকের ভিতরটা ধুকপুক করেছে। কত দুশ্চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। ঢাকায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে আছে। চাবি দিয়ে লক খুলতে গিয়ে বুঝলাম ভিতর থেকে দরজা লক করা। কলিং বেল বাজালাম কয়েকবার, একটা না। আমি আর এই টানপোড়েন নিতে পারছি না। এত কষ্ট হচ্ছে যা বোঝানোর মতো না। রিয়ান দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল। চোখ মুখ ফোলা, ঘুমাচ্ছিল হয়তো। এদিকে ওকে দেখে আমি বোকার মতো কেঁদে ফেললাম।
এই ঝিনুক, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? এভাবে চলে এলে, বলো কি হয়েছে? আমি কিছুই বলতে পারছি না, শুধু কেঁদেই চলেছি। আচ্ছা, আগে ভিতরে এসো। ও হাত ধরে আমাকে ভিতরে নিয়ে সোফাতে বসালো। কি হয়েছে বলো প্লিজ? কোনো সমস্যা হয়েছে? কেঁদো না, বলো আমাকে। আমার তো টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? এই 7 দিন কোথায় ছিলেন? ফোন বন্ধ রেখেছিলেন কেন? আমাকে এত টেনশন কেন দিলেন? আপনি জানেন আমার কতটা কষ্ট হয়েছে? তোমার কষ্ট হয়েছে? তুমি এর জন্য কাঁদছো? আমি কল দিলে তো তুমি বিরক্ত হও জিনু। তোমার কেন কষ্ট হবে? রিয়ান কথা শুনে এবার কান্না থেমে গেল। আসলেই তো, আমি কেন কাঁদছি? আমারই বা কেন কষ্ট হচ্ছে? কেনই বা ছুটে এলাম এভাবে? সোফা থেকে উঠে রুমে চলে এলাম। কি ভীষণ লজ্জায় পড়া গেল। এভাবে বাচ্চাদের মতো কাঁদালাম কেন আমি? আমি অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। এই ফোনটা ভুল করে বাসারই ফেলে গেছি। ওখানেও কাজের প্রেশার ছিল খুব, তাই অফিসিয়াল নাম্বার থেকে আর যোগাযোগ করিনি। ভাবলাম ঢাকায় ফিরেই সবার সাথে কথা বলে নেব। আমি আজই দুপুরে ফিরেছি। তবে তুমি যে এত টেনশনে পড়ে যাবে বুঝতে পারিনি। রিয়ান রুমে এসে বলে গেল। রাতে আমি আর রুম থেকে বের হইনি। রিয়ান বেশ কয়েকবার করে ডেকে গেছে খাবারের জন্য। আমার ওর সামনে যেতে ইচ্ছে করছিল না। কি কাণ্ডটাই না ঘটালাম। রিয়ান নিশ্চয়ই আমাকে নিয়ে হাসছে। রিয়ান সকালে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি রুম থেকে বের হলাম। সারা রাত ভেবে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এভাবে আর চলবে না। রিয়ানকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর নয়। তিথির কথা মতো এবার রিয়ানকে আমি আমাকে দিয়েই যাব। ভুল আমার ছিল, অন্যায় আমার সাথে হয়েছে, তাই বলে আমি ওর সাথে অন্যায় করতে পারি না। মোবাইলে কল বেজে উঠল। রিয়ানের নাম্বার বেশি আছে। বলুন। খেয়ে নিও, রাতেও কিছু খাওনি। আপনি আজ ফিরবেন কখন? একটু লেট হতে পারে। কনফারেন্স আছে 2টা। আরও কিছু ফাইল সাবমিট করতে হবে। ও আচ্ছা, যাক, ও দেরি করে এলেই ভালো। আমি আমার কাজ গুছাতে পারবো। বিকেলে বের হলাম কিছু কেনাকাটার জন্য। রিয়ানকে আমি কিছু দেইনি কখনো, তাই ওর জন্য কিছু কাপড় চোপড় আর কিছু জিনিসপত্র কিনলাম। একটা কেক আর রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ফিরলাম। রিয়ানের জিনিসপত্রগুলো ওর বিছানায় রেখে খাবার টেবিলে সাজালাম। কেকটাও টেবিলের এক কোণে জায়গা পেল। ঘড়িতে 9টা বেজে গেছে ততক্ষণে। রিয়ান ফিরে ফ্রেশ হলো। টেবিলে বসে চুপচাপ খেয়ে উঠে পড়ল। আমি যে শাড়ি পরেছি সেটা সে খেয়ালই করলো না। এদিকে আমি লজ্জায় মরে যাচ্ছি। রিয়ানকে কিভাবে বলবো, কি বলবো, মনে মনে বারবার আওড়াচ্ছি, কিন্তু গুছাতে পারছি না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। আজ কি আমার জন্মদিন জিনু? হাত ধুয়ে সে প্রশ্ন করল রিয়ান। আমি ওর দিকে হতাশা নিয়ে তাকালাম। না, আসলে আমার রুমে কিছু গিফট দেখলাম, আবার এখানে কেক, তাই বললাম। তুমি খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। এবার খুব রাগ হলো, ওর উপর না নিজের উপরই। বলতেই পারলাম না যে আমি ওর সাথে বিবাহিত জীবন শুরু করতে চাই, আর 5টা কাপড়ের মতো। খাবার প্লেটে নেড়ে চেড়ে রেখে দিলাম। এত চেষ্টা করেও মুখ থেকে কথা সরল না। রিয়ানকে কিছু বলতে পারলাম না। রিয়ানকে বলতে পারলাম না যে ওর আর আজ থেকে অন্য রুমে শোয়ার দরকার নেই। রিয়ান বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ওর পিছনে দাঁড়িয়ে রইলাম। কিছু বলবো করে এগিয়েও পিছিয়ে আসছে। তুমি কিছু বলবে? কখন থেকে দেখছি উসখুস করছো। কিছু বলতে চাও? পিছনে না তাকিয়েই রিয়ান বলল, আপনার জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। আর খাবার? হ্যাঁ, খাবারও ভালো ছিল। ঘুমাবে না? গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না?
হ্যাঁ, একটু পরে যাচ্ছি। বলছিলাম যে আজ আর ও রুমে যাওয়ার দরকার নেই। তো কোন রুমে যাব? আমার রুমে? বলে একটা শ্বাস নিলাম। যাক, বলে ফেলেছি। বুঝলাম না, তোমার রুমে কেন? ঘুমাবেন? সেটাই তো, কেন? এবার মেজাজ চড়ে গেল। ওর টি শার্টের কলার টেনে ধরলাম। এত কিছু বোঝেন আর এটা বুঝতে পারছেন না কি বলতে চাচ্ছি? কি করে বুঝবো বলো? ভূতের মুখে রাম নাম যে। থাক, আপনার আর বুঝে কাজ নেই। ওর কলার ছেড়ে দিয়ে চলে আসার জন্য ঘুরতেই ও হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে চেপে ধরলো। এত রাগ কেন, হ্যাঁ? কিছু বলার তো সুযোগ দিবা। কি বলবেন? যা বুঝলাম। কি বুঝেছেন? এটাই বুঝলাম যে আমাদের নাতি নাতনিদের গল্প শোনাবো যে তাদের দাদিকে পটাতে আমার 7 বছর সময় লেগে গেল। তবে তোমাকে কিন্তু শাড়িতে বেশ লাগে। আপনি খেয়াল করেছেন তাহলে? আপনার কোনো কিছুই আমার চোখ এড়ায় না, ম্যাডাম। ও আমার নাক টেনে দিল। আমার তখন লজ্জায় মিলিয়ে যাওয়ার অবস্থা। সকালে রোদ মুখে পড়ায় ঘুম ভাঙলো আমার। নিজেকে আবিষ্কার করলাম রিয়ানের বুকে। নিজেকে আলতো করে ছাড়িয়ে উঠে গেলাম। জানালার পাশে এসে দাঁড়িয়েছি। রাতের অন্ধকার দূরীভূত করে সূর্য তার আলোর চারদিক আলোকিত করেছে। আমার জীবনেও রৌদ্র এসেছে, ঠিক এই সকালটার মতো। সেটা রিয়ানই নিয়ে এসেছে। কই, এখন তো আর কোথাও কোনো কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি না। এটা নিছকই গল্প, তবে গল্পগুলো কিন্তু জীবন থেকেই নেওয়া। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।